সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত। দেখো, বেশ কিছু ব্যাপার, যে জিনিসগুলো অলরেডি আমি অনেকদিন থেকে বলে আসছি বা হয়তো কিছুদিন আগেও বলেছি, কিছু জনের মনে হতে পারে যে সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা একই ভিডিও, তো তারা এখনই স্কিপ করতে পারে ভিডিওটা। আর যাদের মনে ডাউট আছে বিশেষ করে জিকে প্যাটার্ন নিয়ে বা এসআই এর এক্সাম ব্যাপার নিয়ে, যে কি চেঞ্জেস হতে চলেছে কিনা বা পুরোনো প্যাটার্ন যেমন ছিল সেইভাবেই পরীক্ষা হবে কিনা, তো এই ব্যাপারটা বোঝার জন্য প্রথম থেকে ভালোভাবে কথাগুলো শুনতে হবে বা ভিডিওটা ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে একটু ধৈর্য ধরে। মানে যারা চ্যানেলের প্রতি আস্থা আছে বা আমার প্রতি আস্থা আছে, তোমরা দেখতে পারো, থাকতে পারো আমার সাথে। তো এই রিসেন্ট একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, সেই সমস্ত কি বলা হয়েছে বোর্ড থেকে তার সেই সব ভিত্তিতে আমি যাচ্ছি না, আমি বেশ কিছু বাস্তব কথা তুলে ধরছি যে জিকে বা এক্সাম প্যাটার্ন পরিবর্তন হবে কিনা, ঠিক আছে, হতে পারে কিনা, সেই ব্যাপারে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোনো উত্তর দেওয়া হয়নি বা উত্তর দেওয়া হয়েছে কি হয়নি সেটা জানি না আমি, কারণ আমি সেখানে প্রেজেন্ট ছিলামও না। তবে পুলিশের গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুসরণ করলে দেখা যায় প্রতি বছর কিছু কিছু ক্ষেত্রে মডিফিকেশন করা হয়েছে বা হয়। যেমন 2020 সাল পর্যন্ত যদি দেখো, তাহলে মেইন পরীক্ষায় জিকে পুরো 10 নম্বর বা কোনোটা কেটে কেটে দেওয়া ছিল, মানে কেটে কেটে হলেও 10 নম্বর দেওয়া ছিল। মানে একবার যেমন প্রশ্ন দেওয়া ছিল যে সোশ্যাল মিডিয়া কি। আচ্ছা, আমি এখানে আলোচনা করছি 2013 সালে। দেখো, 2013 সালের যে জিকে হয়েছিল, মানে মেন্স এর পেপারের আমি কিছু কোশ্চেন আলোচনা করছি। যেমন একটা প্রশ্ন ছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকা গুরুত্ব আলোচনা করুন। এটা একটা পুরো একটা কোশ্চেন ছিল, যেটাতে একটাতে 10 নম্বর ছিল। আর একটা যেটা প্রশ্ন ছিল যে গ্রিন হাউস গ্যাস এবং অ্যাসিড বৃষ্টি কি, কিভাবে ঘটে এবং পরিবেশে এদের প্রভাব আলোচনা করুন। এটা কেটে কেটে দেওয়া ছিল, কিন্তু নাম্বার ডিভিশনের ক্ষেত্রে কেটে দেওয়া ছিল না, পুরোটাই মিলেই 10 নম্বর দেওয়া ছিল। তো এটাকে কেটে কেটে যদি মনে করতে পারো, তাহলে এরকম করে নিতে পারো যে হয়তো গ্রিন হাউস ও অ্যাসিড বৃষ্টি কি, এই দুটোর জন্য 2 2 4 নাম্বার আছে। কিভাবে ঘটে পরিবেশের প্রভাব, এইগুলোর জন্য 3+3 আছে। সেরকমটা হতে পারে, নাও হতে পারে। ওভারঅল মার্কসও দেওয়া মানে হয়েছিল, সেটাও হতে পারে। 3 নম্বর প্রশ্ন একটা দেওয়া ছিল যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আধার নম্বর কি, এটি বাধ্যতামূলক হওয়ার কারণ এবং সমর্থন করার যুক্তি লিখুন। বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো আলোচনা করুন। তাহলে কি বললাম, 2013 সালের যে ডাব্লিউপিএসআই মেন্স হয়েছিল তার প্রশ্ন আলোচনা করলাম। 7খানা ছিল, তার মধ্যে 3টে আমি আলোচনা করি। এক্সাইজ 2019 সালে এক্সাইজের যে মেন পরীক্ষা হয়েছিল, সেখানে একটা কি প্রশ্ন ছিল, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে লিখুন। এটা পূর্ণ একটা 10 নম্বরের ছিল। জাতিপুঞ্জ ও তার সংগঠনগুলির কার্যপ্রণালী সম্পর্কে লিখুন, 10 নম্বর ছিল। মৃত্যুদণ্ড কি, এর সপক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি, 10 নম্বর ছিল। 2020 সালে যদি কোশ্চেন দেখি, এখানে কি ছিল, কিছু প্রশ্ন এরকম ছিল যে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত বিষয়গুলির উপর টিকা লিখুন, অর্থাৎ কৃষি, অর্থনীতি, শিল্প, পর্যটন, যেখানে 2.5 নম্বর করে বলা ছিল 4টে পয়েন্ট, 4টে পয়েন্ট ছিল 2.5 নম্বর করে, 4 2.5 এইরকম ট্রেন্ডের মোটামুটি 2 3টে প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন ছিল সরাসরি 10 নম্বরে, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া কি, এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করুন। কোনোবার এরকম ছিল হয়তো 3টে পয়েন্ট, এই 2টো পয়েন্ট ছিল বা 3টে পয়েন্ট ছিল, 3 2 গুণে 6 নম্বর প্লাস হচ্ছে 4 নম্বর, এরকম প্রশ্ন দেখেছি। 2022 সাল থেকে, অর্থাৎ যখন থেকে এসওআই এর পরীক্ষা হলো, অর্থাৎ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, বা 2022-এ যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই মেন্স, সেখানে যদি আমরা প্রশ্ন দেখি, তাহলে এইগুলো হচ্ছে মেন্সের প্রশ্ন এরকম ধরনের, যে ছোট নাগপুরের মালভূমির সর্বোচ্চ স্থান কি, কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কি, কে, ক্লোরিন গ্যাসের বর্ণ কি, অ্যামোনিয়ার সংকেত লিখুন। অর্থাৎ 2022 সাল থেকে যে যে জিনিসটা হলো, যে প্রিলিমসে আমরা যে কোশ্চেনের অপশন দেখতে পেতাম 4টে, সেই রকমই প্রশ্ন, শুধু মেন্সে কি হচ্ছে, অপশন নেই, তোমাকে উত্তরটা লিখতে হচ্ছে। এবার ক্লোরিন গ্যাসের বর্ণ কি, ক্লোরিন গ্যাসের বর্ণ সবুজাভ হলুদ, এটা লিখলে পরেই তুমি 2 নম্বর পাবে। অ্যামোনিয়ার সংকেত কি, অ্যামোনিয়ার সংকেত NH3, এটা লিখলেই তুমি 2 মার্কস পাবে। তো হঠাৎ করে এই জিনিসটা যেদিন থেকে শুরু হতে লাগলো, সেদিন থেকেই হচ্ছে বিশাল গণটোকাটেকি, হল টোকাটেকি, হল ম্যানেজ, হল কালেকশন হয়েছে।
এবং তার ভিত্তিতে বিভিন্ন ক্যান্ডিডেট তারা সরাসরি মেলের মাধ্যমে হোক বা সরাসরি গিয়ে তারা অভিযোগ জানিয়েছে যে এইরকম কেস হচ্ছে বা হয়েছে, প্রত্যেকটা এক্সাম হলে এইভাবে পরীক্ষা দেওয়া হয়েছে। তো এইরকম জিনিস কেন করা হলো হঠাৎ করে, যে বড় 10 নম্বরের বা বড় প্রশ্ন থেকে এরকম অনলাইনের টাইপের হয়ে গেল কেন? তো তার হিসাবে জিকে বড় থেকে এক কথায় করার পিছনে পুলিশ বোর্ডের যেটা যুক্তি ছিল, যে 1 নম্বর হচ্ছে নম্বর বিভাজনে বৈষম্য, 2 নম্বর হচ্ছে খাতা দেখতে দীর্ঘ সময় লাগা। ঠিক আছে, এই কারণের জন্য এই সিস্টেমটা করা হয়েছে, যাতে নাম্বার ডিস্ট্রিবিউশনের প্রবলেম না হয়। হয়তো একটা ক্যান্ডিডেট কেউ ভালো লিখেছে, সে হয়তো 10-এর মধ্যে 8 পেল, অন্য একটা ক্যান্ডিডেট হয়তো 7 বা 7.5 পেল, এরকম হতে পারে, একটা ডিসক্রিমিনেশন হতে পারে সেই জিনিসটার জন্য। এবং সেই সঙ্গে হচ্ছে খাতা দেখতে অনেক সমস্যা হয়। এইগুলো কি ঝটাঝট খাতা দেখা হয়ে যাবে, কারণ শুধু আনসার চেক করলেই তো হয়ে যাবে। আর একটু বড় প্রশ্ন এগুলো হলে পড়ে তবে একজন টিচারকে কি করতে হবে, মূল্যায়ন ইভ্যালুয়েশন করে তবে মার্কস দিতে হবে। তাহলে এখন আবার বড় হতে পারে সেই অনুমান কেন করা হচ্ছে, কেন আবার করা হচ্ছে? 1 নম্বর ওটাই কারণ, যে গণটোকাটকির অভিযোগ, যে প্রচুর পরিমাণে হল কালেকশন হচ্ছে। এর ফলে এমন হতে পারে যে প্রচুর ক্যান্ডিডেট যারা হয়তো ভালো মানের নয়, তারা হয়তো এরর দেখে বা বিভিন্ন ভাবে ঝেপে পেয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। 3 নম্বরে যে কাট আপ আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তুমি ভাবতে পারছো যে 200-র মধ্যে 157 কিভাবে হয়ে যাচ্ছে? পেপার ওয়ানে 95+ নাম্বার পেয়ে যাচ্ছে। পেপার ওয়ানে 95 পাওয়া মানে হ্যাঁ, ম্যাথ রিজনিং এ 50-এ 50 হতে পারে, তাই বলে জিকেতে 50-এর মধ্যে আউট অফ 50 45+ স্কোর করা বেশ টিপিক্যাল ব্যাপার। কেন হচ্ছে? ওই কারণের জন্যই হচ্ছে। অর্থাৎ প্রশ্ন দেখো, যে প্রশ্ন প্যাটার্ন কি হবে সেটা বোর্ড কোনোদিনই বলে না, এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। সুতরাং আমাদের ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, সব রকম প্রশ্নের উত্তর লেখার অভ্যেস রাখতে হবে, সাথে স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেসকে জোর দিতে হবে। এখানে একটা জিনিস বলবো যে অলরেডি যে বলেছিলাম যে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ স্টার্ট হয়ে গেছে, বা ডব্লিউবিপিএসআই 1131, যেটা এখনো প্রিলিমস হয়নি, সেটার জন্যও কিন্তু প্রিলিমেন্স কম্বাইন্ড ব্যাচ শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এখানে একটা সতর্কতা বানিয়ে আমি দিচ্ছি, যে এমন নয় যে বলছি যে বড় প্রশ্ন বা ডেসক্রিপটিভ হবে সেই প্রলোভন দেখিয়ে বা ভীতি দেখিয়ে অ্যাডমিশন করতে চাইছি, সেটাও ব্যাপার নয়। সম্পূর্ণ তোমার নিজের উপরে নির্ভর করছে যে কি করবে। ধরো দেখা গেল যে বড় প্রশ্ন চলে এলো, আমি করালাম না, তখন তুমি বলবে যে আপনার কাছে পড়ে কিছুই হলো না, শর্ট জিকে এরকম করলাম যে কিছুই হলো না, ফালতু পিঠা হয়ে গেল। আবার এমন হতে পারে বড় প্রশ্ন তুমি করলে প্র্যাকটিসে দেখালো এলো না, যেমন আসছে 2 নম্বরে সেরকমই এলো, তখন অভিযোগ জানাবে। তো এই ব্যাপারটা ঠিক আছে, কি হবে সেটা বোর্ডের হচ্ছে একান্ত ব্যাপার। যেখানে সিজিএল বা অন্যান্য পরীক্ষায় কি দেওয়া থাকে সেন্ট্রালে, ওখানে বলে দেয় যে কোনটা কত নম্বরের থাকবে। ঠিক আছে, সিজিএল এ মেন্সে ম্যাথ কত নম্বর থাকবে, রিজনিং কত নম্বর থাকবে, কম্পিউটার থেকে কত নম্বর থাকবে, 3 নম্বর করে যেমন থাকে, নেগেটিভ কত থাকবে, সব বলে দেওয়া থাকে। কিন্তু পিএসসি মিসলেনিয়াস বলো বা ডব্লিউবি কেপিএসআই বলো, শুধু এটুকুই বলা থাকে যে জিকেতে 50 মার্কস থাকবে এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এই কথাটুকু বলা থাকে, কিন্তু প্যাটার্ন কত নম্বরের কি বলা থাকবে সেটা বলে না। এবার মিসলেনিয়াসের যদি এক্সাম প্যাটার্ন ফলো করো, তাহলে সেই ক্ষেত্রে ওদের দেখবে একটাই ট্রেন্ড ফলো করে, মেনসে 20 নম্বরের একটা কম্পালসারি পেপার করতে হয়, 15 নম্বরের দুটো বড় প্রশ্ন করতে হয়, এই গেল 50 নম্বর। আর বাকি 50 নম্বর যেটা, সেটা থেকে শর্ট কোশ্চেন। কিন্তু পুলিশের ক্ষেত্রে এরকমটা কেন মনে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার থেকে কেন করবো না? কারণ হয়তো দেখালাম, বললামই তোমাকে, যে 2013 থেকে 19-20 সাল পর্যন্ত এমন হয়ে 2022 সাল বা তারপর থেকে যে 3টে পরীক্ষা হয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, সব বেসিস মানে চেঞ্জ হয়েছে প্যাটার্ন। তো এই জন্য আমি একটা জিনিসই বলবো, যে ডেসক্রিপটিভ তা বলে কি আকাশ পাতাল প্রিপারেশনের পার্থক্য হয়ে যাবে? তা নয়, আকাশ পাতাল প্রিপারেশনের পার্থক্য হবে না। তোমাকে চাকরি পেতে গেলে, প্রিলিমস ক্লিয়ার করতে গেলে বা মেন্স ক্লিয়ার করতে গেলে, যাই হোক না কেন ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, তবেই তুমি প্রিলিমসও ক্লিয়ার করতে পারবে বা মেন্স ক্লিয়ার করতে পারবে। ধরো আমি কথা দিয়ে একটা প্রশ্ন বললাম যে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের পার্থক্য লিখতে দিল, ঠিক আছে, বা বললো যে এদের বৈশিষ্ট্য লিখতে বললো। তাহলে তোমাকে জানতে হবে যে জৈনরা আত্মায় বিশ্বাসী ছিল, বৌদ্ধরা আত্মায় বিশ্বাসী ছিল না, জৈনরা চরম কষ্ট স্বীকারের কথা বলা হয়েছে, বৌদ্ধ ধর্ম অনেকটা বাস্তবধর্মী ছিল। এই জিনিসগুলো তোমাকে ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, তবেই তুমি প্রিলিমসে আনসার করতে পারবে। হয়তো প্রিলিমসে
তোমাকে তিনটে বৈশিষ্ট্য দিয়ে দিল বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম সম্পর্কে, দিয়ে বললো শুধু এক ঠিক, দুই ঠিক, বি ও সি দুটোই ঠিক, এরকম করে বলে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে জানার জন্য তোমার ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ ওয়েতে পড়ো এবং প্রশ্ন লেখার অভ্যেস জারি রাখতে হবে। ঠিক আছে, প্রশ্নের উত্তর লেখা হয় একটু বড় দিলে 3 নম্বরের বা 5 নম্বরের টিকা আকারে যদি দেয় কেমন ভাবে কি লিখতে হবে সেটা জারি রাখতে হবে। আমি জোর গলাতে বলছিও না যে হবেই, আবার জোর গলাতে বলছি না যে হবে না, যেমন হচ্ছে তেমনি হচ্ছে, সেটা আমি বলবো না। তবে আমি সব ধরনের বা পরীক্ষা প্রস্তুতে যেটা করানো হবে সেটা হচ্ছে সব ধরনের কোশ্চেনের আনসার মানে পড়ানো হবে। সেটা একটা 10 নম্বরের হোক বা 5 নম্বরের বা টিকা আকারে দিলে পরে কেমন ভাবে কি লিখতে হবে সেটা আমি ডেসক্রিপটিভ ওয়েতেই করাবো। তো সেই কারণের জন্য এই সমস্ত কথা ভেবে আগামী দিনে মেন্স কোশ্চেন কেমন হতে চলেছে বা কেমন কি হবে, আমি কিছু প্র্যাকটিস সেটের মতো বা ডেমো কোশ্চেন আমি আলোচনা করছি। সেটা হচ্ছে, দেখো ধরো যদি ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসে তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে পর্যায় সারণীর জনক কে। তোমাকে আনসার লিখতে হবে পর্যায় সারণীর জনক হচ্ছে দিমিত্রি মেন্ডেল। 2 নম্বর পেয়ে গেলে এটা লেখার জন্য। ওলিয়াম কি? ওলিয়াম তুমি লিখলে এরকম লিখতে পারো যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার সময়, ঠিক আছে, যে ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জল যোগ করলে যেটা উৎপন্ন হয় বা সেটাকে বলবে। আমি এখন ভালো করে বলছি না, ওই রকম ভাবে লিখতে হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বর্ণনা করুন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তারপর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান ও একক লিখুন, মানে পিভি সমান এনআরটি যে সমীকরণ থেকে পাওয়া যায় সেই আর এর মান, ঠিক আছে, অর্থাৎ জুল পার মোল পার কেলভিন 8.314, ঠিক আছে, এই যে মান থাকে এই মানগুলো লিখতে হবে। স্নেলের সূত্রটি বিবৃত করুন, বা তোমার যেটা এই প্রতিসরণের দ্বিতীয় সূত্র সেটা। এবার এইরকম ধরনের প্রশ্ন হলে কি হবে, যে ধরো ওলিয়াম হলম্যানিস হবে না, তো এমন নয় শুধু একটা উত্তর হয়তো কেউ বললো যে সালফিউরিক অ্যাসিড H2SO4 লিখলে 2 নম্বর পেয়ে যাচ্ছে, কিন্তু ওলিয়াম কি সেটা লেখার জন্য 3-4 লাইন লিখতে হচ্ছে। এই ক্ষেত্রে যেমন হল কালেকশন হওয়ার অসুবিধা, বা যখন এরকম বড় প্রশ্ন দেবে তখনই সেই ক্ষেত্রে কি হবে, টাইম ম্যানেজমেন্টের অসুবিধা হবে। আগে যখন ওরকম বড় 10 মার্কসের ফুল কোশ্চেন থাকতো তখন কি হতো, ক্যান্ডিডেটরা টাইম পেতো না, এদিক ওদিক ঘাড় ঘোরাবার সময় পেতো না। কারণ এইদিকে 5টা জিকে তোমাকে যদি 1 ঘন্টা করে টাইম দাও তাহলে হচ্ছে 10 থেকে 12 মিনিটে একটা করে জিকে নামাতে হবে। আবার এদিকে ম্যাথ রিজনিং, ম্যাথ 5টা করতে হচ্ছে, রিজনিং করতে হচ্ছে, যেটা 1 ঘন্টা সময়। তো এতটা সময় পাওয়া যেত না, কিন্তু বর্তমানে এখন অফুরন্ত সময় এই অনলাইনার হয়ে যাওয়া। তো একটা জিনিস আমরা বুঝতে পারি যে পিআরবি বা চেয়ারম্যান থেকে যে জিনিসটা বলা হয়েছে যে আমরা সব রকম চেষ্টা করব যাতে ভালো ক্যান্ডিডেটরা চাকরি পায়, সেই ব্যবস্থা করা হবে, বা এক্সাম গার্ড গুলোতে হলগুলোতে কড়াকড়ির ব্যবস্থা, সেই জিনিসটা আশ্বাস দেওয়া হয়েছে। তো এইরকম একটা হিন্টস থেকে আমরা এগিয়ে যেতে পারি যে, এবং এটা ইন্টারনাল ব্যাপার, সেটা বলা যাবে না ক্যান্ডিডেটদেরকে যে কি হতে চলেছে না হতে চলেছে। তো একটা জিনিস বলবো যে প্রতি 1-2 বছর 2 বছর বা এরকম পরপর হলে কিন্তু একটু মডিফিকেশন এসেছে, আমরা সেটা ভালোভাবে দেখতে পাবো। তাই 3 বার তো হলো, মানে এসওআই এর পরীক্ষা দিয়ে, তারপরে হচ্ছে ডব্লিউবিপিএসআই, তারপরে হচ্ছে কেপিএসআই, এই 3টে পরীক্ষাই তো হয়েছে এরকম ধরনের। তো সামনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেইগুলোতে হয়তো হওয়ার সম্ভাবনা থাকছে। পুরো এরকম 10 নম্বর না হলেও টিকা আকারে বা কিছুটা শর্ট নোটস হয়তো লিখতে হবে। কেপিএসআই অলরেডি যতদূর মনে হয় যে হয়তো কোশ্চেন সেট হয়ে যাওয়ার কথা কেপিএসআই মেনের ক্ষেত্রে, কারণ এটা তো অনেকদিন আগে থেকে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, ওবিসির জন্য আটকে আছে। তো কেপিএসআই থেকে কি হবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ডব্লিউবিপিএসআই থেকে হয়তো প্রবল সম্ভাবনা রয়েছে ডেসক্রিপটিভ হওয়ার। তো আর এটা একটা কোশ্চেন আমরা যখন করলাম, এবার ফুল 10 নম্বরের যদি এরকম প্রশ্ন হয় তাহলে এরকম হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আধুনিক জীবনে এর গুরুত্ব আলোচনা করুন, এর নেতিবাচক প্রভাব আলোচনা করুন, এটাই হয়তো ফুল 10 মার্কস দেওয়া হলো। এবার ইতিহাস থেকে তাহলে প্রশ্ন দিলে কি মানে বেশি ডেপ থেকে হতে পারে, তাহলে সেক্ষেত্রে বলি যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার নগর প্রণালী বা সামাজিক জীবনযাত্রা কেমন ছিল, অর্থাৎ মেন টপিক। যেমন সবাই আমরা যখন ইতিহাস পড়ি, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আমাদেরকে জানতে হবে, মানে জানা উচিত সবার। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বা ফলাফল, মহাবিদ্রোহের কারণ ফলাফল, সিপাহী বিদ্রোহের কারণ ফলাফল, বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে এরকম প্রশ্ন হতে পারে, স্বাধীনতা সংগ্রামী হিসাবে মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র বসুর অবদান, বা যেগুলো ন্যাশনাল মুভমেন্ট আছে, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, যদি ভারত ছাড়ো আন্দোলন দেখতে একবার 2013 সালে এসেছে। এবার এরকম যদি বড় না হয়, টিকা যদি যায়, তাহলে এরকম হতে পারে সত্যবিলোপ নীতি, অধীনতামূলক নেতৃত্ব নীতি, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, এরকম ধরনের প্রশ্ন। যদি কারেন্ট অ্যাফেয়ার্স মূলক থাকে তাহলে যে G20, ব্রিক্স, G7 বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ এবং বিশ্বব্যাপী আর্থসামাজিক ক্ষেত্রে প্রভাব, অর্থাৎ ট্রেন্ডিং টপিকই থাকবে যদি বড় এরকম থাকে।
আমি বলছি না, ঠিক আছে, কিন্তু আমাদের সব রকম প্রিপারেশন রাখা উচিত, অর্থাৎ প্রস্তুত থাকতে হবে। এবার বলো যে তুমি যেমন আসছে সেরকম স্রোতেই গা ভাসাচ্ছ, যে দেখা গেল যে অন্যরকম কিছু এলো বা হয়তো ডেসক্রিপটিভ প্যাটার্ন হলো, তখন তো আর কিছু করার থাকবে না। কিন্তু আমি যদি ডেসক্রিপটিভ ভাবে পড়ি, তা যদি তোমার আবার শর্ট মতো ওরকম যেমন প্রশ্ন আসছে, তাহলে কোনো অসুবিধা নেই। ধরো G20 তুমি সব মিলে পড়ছো, সেখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে হয়তো এমনি শর্টে দিলে যে G20 কবে কত সালে প্রতিষ্ঠা হয় বা এর সদস্য সদস্যের নাম, তাহলেও তো আমার হয়ে যাবে, তাই না? যদি সত্যবিলোপ যদি তুমি টিকা পড়ো, ঠিক আছে, তো সত্যবিলোপ যদি কি কত সালে চালু করেন, সেটাও তো আমি লিখবো। সত্যবিলোপ যদি টিকা দিলই না, হয়তো এটাই বলে যে সত্যবিলোপ যদি কে কত সালে শুরু করে, কত সাল থেকে, তাহলে সেখানে কি উত্তর হয়ে যাবে না? অর্থাৎ এতটা ভয়ের কারণ নেই, ঠিক আছে, যে একটা সবার মধ্যে একটা প্যানিক ছড়িয়ে পড়েছে, ঠিক আছে, এবং কি হবে না হবে সবাই এখানে ওখানে ছুটে বেড়াচ্ছ, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হয়তো কমেন্ট করছো, ইউটিউবে কমেন্ট করছো, ভিডিও দেখছো যে কি হবে না হবে। তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে মাথাটাকে স্থির রাখো, শান্ত রাখো, এবং মাধ্যমিক লেভেল পর্যন্ত যেটা সিলেবাস আছে, সেই সিলেবাস তোমাকে করতে হবে, সেই সিলেবাসের বাইরে তো প্রশ্ন হবে না। তো এই সিলেবাস অনুযায়ী আমাকে ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হবে এবং একটু বড় প্রশ্ন আনসার লেখারও প্র্যাকটিসটা অভ্যেসটা রাখতে হবে। তো যাদের হয়তো ভয় লাগছে, ভীতি লাগছে, তোমরা চাইলে পরীক্ষা প্রস্তুতে যারা জয়েন করতে চাও, 7797474747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, প্রিলিমিন কম্বাইন বা মেন্সেরও এখন থেকে আলোচনা হয়েছে। অলরেডি আমরা প্রথম দিনকে যে লাইভ ক্লাস হয়েছিল পেড ব্যাচে, সেখানে কেমন কি প্রশ্ন হতে পারে আলোচনা করে দিয়ে, মানে দু রকম ভাবেই আমরা চলছি, যে বড় প্রশ্ন হতে পারে, শর্ট টিকা বা শর্ট যেভাবে হোক ডেসক্রিপটিভ ওয়েতে সমস্ত জিনিস প্র্যাকটিস করানো হচ্ছে। তো যারা জয়েন করতে চাও তারা 7797 এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে।